নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের সংবিধানকে সহজ করে এবং ডিটেলসে বোঝার জন্য ভারতের সংবিধানের ওপর মাস্টার ক্লাস আমি শুরু করেছিলাম, যার মধ্যে 14টা ক্লাস অলরেডি হয়েছে। আমরা আগের দিনের 14 নম্বর যে ক্লাসে আমি আলোচনা করেছিলাম পার্লামেন্ট সম্পর্কে। আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো সেই ক্লাসটা। যদি না দেখে থাকো এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সংবিধান পলিটি ফর ওয়েস্ট বেঙ্গল বলে যে প্লেলিস্টটা, সেটা দেখতে পারো। নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে আমি এটা লিঙ্ক দিয়ে রাখছি। আগের ক্লাসগুলো অবশ্যই দেখো এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমরা সহজে বুঝতে পারবে। তোমাদের এখানে এমন ভাবে আমি এই ক্লাসগুলো করাচ্ছি, যারা একদম বেসিক শুরু করছো তাদের বুঝতে অসুবিধা হবে না, এবং যারা সংবিধান সম্পর্কে কিছুটা জানো তাদেরও অনেক কিছু প্রবলেম হয় বা অনেকটা বুঝতে অসুবিধে হয়, সেই সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি আমি এই একটা প্লেলিস্টের মাধ্যমে। তো অবশ্যই দেখো আজকে আমাদের টপিক সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পুরো আলোচনা করব। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং পশ্চিমবঙ্গ বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা যেখানে সংবিধান থেকে কোয়েশ্চেন আসে, তার সমস্ত সলিউশন তোমরা পেয়ে যাবে এই প্লেলিস্টের মধ্যে। এর সাথে সাথে তোমরা যারা প্রপার এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো, 2024 প্রস্তুতি বলে একটা প্লেলিস্ট আমি করেছি, এবং এখানে আমি পরপর এমসিকিউ আলোচনা করছি, এবং এই এমসিকিউ গুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন ভারতের বিভিন্ন পরীক্ষাতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস সব বিভিন্ন পরীক্ষা থেকে আসা ইউনিক কোশ্চেন, সহজ কোশ্চেন, সমস্ত ধরনের কোশ্চেন আমি এখানে আলোচনা করছি। তোমরা প্রচুর কিছু জানতে পারবে এই এমসিকিউ গুলো থেকে। অবশ্যই দেখো ক্লাসগুলো নিচে ডেসক্রিপশনে এবং আই বাটনে এটারও লিঙ্ক দিয়ে রাখছি, এই প্লেলিস্টটারও লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা খুঁজে পেয়ে যাবে। আমরা আজকে শুরু করব সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা। সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা, আমাদের ভারতীয় যে বিচার ব্যবস্থা তার স্ট্রাকচার কি? ভারতীয় বিচার ব্যবস্থাতে সবার উপরে যে কোর্টটা, সেটার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এটাকে আমরা শীর্ষ আদালত বলি, কারণ এটা সবার উপরে অবস্থান করছে। তার নিচে রয়েছে হাইকোর্ট, বিভিন্ন রাজ্যে হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের নিচে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্ট বলতে জেলা আদালত। তো তো এইভাবে আমাদের জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমার যদি কোনো বিচারের প্রয়োজন হয়, আমি জেলা আদালতে যাব। জেলা আদালতে যদি আমি বিচার না পাই, আমি সেটাকে নিয়ে হাইকোর্টে যেতে পারি। সেই হাইকোর্টেও সেটার বিচার যদি আমার পছন্দ না হয়, আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এইটা হচ্ছে আমাদের সিস্টেম। এবং অ্যাকচুয়ালি আমরা প্রথম দিনে আলোচনা করে এসেছিলাম, প্রথম বা সেকেন্ড ক্লাসে আলোচনা করে এসেছিলাম যে ভারতের যে সাংবিধানিক কাঠামো সেটা কিরকম। ভারতের কাঠামো হচ্ছে ফেডারাল স্ট্রাকচার, কিন্তু আমাদের যে সিস্টেম, আমাদের সংবিধান, সেটার মধ্যে অধিকাংশ জিনিসই ইউনিয়নের বৈশিষ্ট্য দেখা যায়। এই দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ আমরা বুঝতে পারবো আমেরিকান সিস্টেমের মাধ্যমে। আমেরিকার যে বিচার ব্যবস্থা সেটা কিরকম, সেখানে প্রত্যেকটা রাজ্য, যেগুলোকে ওখানে প্রভিন্স বলা হয়, ঠিক আছে, প্রত্যেকটা প্রভিন্সে প্রভিন্সিয়াল কোর্ট রয়েছে। এক কথায় বলতে পারো হাইকোর্টের মতো কোর্ট রয়েছে, এবং সেই রাজ্যের, সেই প্রভিন্সের সমস্ত বিচার এর জন্য দায়ী বা শীর্ষ হচ্ছে এই প্রভিন্সিয়াল কোর্টগুলো। কোনো একজন মানুষ যদি বিচার চায়, সে তার রাজ্যের যে প্রভিন্সিয়াল কোর্ট রয়েছে সেখানে গিয়ে তার বিচার পেতে পারে। ওকে, আবার সে যদি মনে করে না আমি প্রভিন্সিয়াল কোর্টে যাব না, আমি ফেডারাল কোর্টে যাব, যেটা আমেরিকাতে ফেডারাল কোর্ট বলা হয়, অর্থাৎ আমাদের যেটা সুপ্রিম কোর্ট সেরকম ওখানে বলা হয় ফেডারাল কোর্ট, সে ফেডারাল কোর্টেও যেতে পারে। এখানে আপিলের মাধ্যমে না, সে ডাইরেক্ট চাইলে ফেডারাল কোর্টেও যেতে পারে। তো এই যে সিস্টেমটা, এখানে কি দেখা যাচ্ছে, ডুয়েল সিস্টেম অফ জুডিশিয়ারি, অর্থাৎ দ্বৈত ব্যবস্থা, দুটো বিচার ব্যবস্থা রয়েছে আমেরিকাতে। সেই জিনিসটা আমাদের এখানে নেই। আমাদের এখানে যে ব্যবস্থা সেটা সমন্বিত বিচার ব্যবস্থা, বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম। এখানে আমি আপিলের মাধ্যমে শীর্ষ আদালত অব্দি যেতে পারবো। এই সিস্টেমের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি, সুপ্রিম কোর্ট আমাদের দেশে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে 28 জানুয়ারি 1950-এ। উদ্বোধন করা হচ্ছে 28 জানুয়ারি 1950-এ। তার মানে কি এর আগে আমাদের দেশে কোনো সুপ্রিম কোর্ট ছিল না? যখন ব্রিটিশ শাসন চলছিল তখন কি কোনো সুপ্রিম কোর্ট ছিল না? অবশ্যই সুপ্রিম কোর্ট ছিল। সেটার নাম সুপ্রিম কোর্ট ছিল না, সেটাকে বলা হতো ফেডারাল কোর্ট।
আমরা বর্তমান যে ব্যবস্থা রয়েছে সেটাই ফেডারাল কোর্টেরই উত্তরসূরি, ফেডারাল কোর্টের থেকেই সেটাকেই একটু আপডেট করে আমরা সুপ্রিম কোর্ট এই জিনিসটা তৈরি করেছি। এবং আমাদের যে সুপ্রিম কোর্ট সেটার অধিকাংশ জিনিস নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর থেকে। সংবিধানের 5 নম্বর পার্ট আর্টিকেল 124 থেকে 147 এর মধ্যে সমস্ত কিছু বলা রয়েছে, সুপ্রিম কোর্ট সম্পর্কে সমস্ত কিছু বলা রয়েছে। সেটা কিভাবে গঠন হবে, তার স্বাধীনতা কি, তার এখতিয়ার কি, সুপ্রিম কোর্টের ক্ষমতা কি, আর ইত্যাদি মানে পদ্ধতি, এই সমস্ত জিনিসপত্র বলা রয়েছে এই আর্টিকেলগুলোর মাধ্যমে। আমরা যখন এই ক্লাসটা শেষ করব আর্টিকেলগুলো সম্পর্কে আলোচনা করব যে সুপ্রিম কোর্টের সঙ্গে যুক্ত বা জড়িত যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলোতে কোথায় কি বলা রয়েছে। তবে ওভারঅল এখন আপাতত মনে রাখতে হবে যে পার্ট 5 আর্টিকেল 124 থেকে 147 রয়েছে হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এক এক করে আমরা আলোচনায় আসবো। প্রথম জিনিস হচ্ছে কম্পোজিশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ রচনা এবং নিয়োগ, অর্থাৎ কিভাবে আমাদের সুপ্রিম কোর্ট গঠিত হয়। বর্তমানে প্রেজেন্টলি সুপ্রিম কোর্টে 34 জন জাজ রয়েছেন, ঠিক আছে। 34 জন বলতে 33 + 1, একজন হচ্ছে প্রধান বিচারপতি আর 33 জন হচ্ছে অন্যান্য বিচারপতি। একজন প্রধান বিচারপতি এবং 33 জন অন্যান্য বিচারপতি নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট গঠিত। এই সংখ্যাটা চেঞ্জ হয় যখন এই সংখ্যাটা চেঞ্জ হওয়ার কে করছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট করছে। প্রেসিডেন্ট যদি মনে করে যে আমাদের বর্তমান যা ব্যবস্থা তাতে বেশি জাজ লাগবে, তখন সে অ্যাড করে দেয়। যেমন এর আগে অবধি ছিল টোটাল 33 জন জাজ, ঠিক আছে, 32 জন আদার জাজ আর একজন হচ্ছে চিফ জাস্টিস। সেইটাকে চেঞ্জ করে করা হয়েছে 33 + 1। একদম প্রথমে যখন অরিজিনাল সংবিধান রচিত হয়েছিল তখন টোটাল জাজ ছিল হচ্ছে 8 জন। এই সংখ্যাটা মনে রাখতে হবে, পরীক্ষাতে কোশ্চেন আসে। যখন সংবিধান রচিত হয়েছিল তখন টোটাল জাজ কতজন ছিল? টোটাল জাজ ছিল হচ্ছে 8 জন, মানে হচ্ছে 7 জন আদার জাজ, একজন চিফ জাস্টিস, একজন প্রধান বিচারপতি। সময়ে সময়ে এটাকে বাড়ানো হয়েছে, এখন বর্তমানে রয়েছে 33 + 1। ওকে, 34 তো কোশ্চেন এগেন ইম্পর্টেন্ট। এখানে এমসিকিউ কোশ্চেন কেমন আসতে পারে সেটা হচ্ছে বলবে যে সুপ্রিম কোর্টে বর্তমান বিচারকের সংখ্যা কত, ঠিক আছে। অপশানে দেখা যাবে 34 রয়েছে, 33 রয়েছে, এরকম ভাবে রয়েছে। কোয়েশ্চেনে ভালো করে দেখতে হবে যে জানতে চাইছেটা কি। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারকের সংখ্যা হচ্ছে 34 জন। যদি বলা হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ দিয়ে প্রধান বিচারকের সংখ্যা কত, তাহলে তখন উত্তর হয়ে যাবে 33 জন। তো এই জিনিসটা দেখতে হবে যে কোয়েশ্চেন কি করছে। যাই হোক, নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজের ক্ষমতায় যে কোনো ব্যক্তিকে বসিয়ে দিতে পারেন এই কোর্টে, হ্যাঁ তার ক্ষমতা রয়েছে সেটা। তবে নর্মাল নিয়ম কি, যে সুপ্রিম কোর্টের যারা অন্যান্য জাজ রয়েছেন তাদের সাথে প্লাস হাইকোর্টের যারা অন্যান্য জাজ বিচারক রয়েছেন তাদের সঙ্গে ইনফর্মাল একটা আলোচনা করে তিনি প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। ওকে, অন্যদিকে অন্যান্য যারা বিচারপতি রয়েছেন তাদেরকে নিযুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অন্যান্য যারা বিচারপতি রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে এগেন রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তাহলে ফাইনাল মোদ্দা কথা এখান থেকে যেটা, যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের জাজ এবং প্রধান বিচারপতিকে নিযুক্ত করার। রাষ্ট্রপতির হাতে আলটিমেট পাওয়ার রয়েছে, তিনি যাকে মনে করবেন তাকে এই জায়গাতে বসাতে পারেন। যোগ্যতা কি দরকার? অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। এই যে জিনিসটা, এটা সমস্ত সাংবিধানিক যে পদগুলো রয়েছে সব কটাতেই সব কমন। যে কোনো সাংবিধানিক পদ ভারতের নাগরিক ছাড়া হবে না, ভারতের নাগরিক হতেই হবে। নেক্সট, এটা প্লাস অন্যান্য কিছু যোগ্যতা বলা রয়েছে। প্রথম বলা হয়েছে তাকে 5 বছরের জন্য হাইকোর্টের বা পরপর হাইকোর্টের বিচারক হতে হবে। ধরো কোনো একজন ব্যক্তি 5 বছর ধরে কোনো একটা হাইকোর্টের জাজ ছিলেন,
বা তিনি 5 বছর বিভিন্ন হাইকোর্টের জাজ ছিলেন, কোন ধরো 2 বছর কলকাতা হাইকোর্টের জাজ ছিলেন, 2 বছর দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন, 1 বছর বম্বে হাইকোর্টের জাজ ছিলেন, এইভাবেও হলেও 5 বছর আলটিমেটলি তাকে জাজ হিসেবে, বিচারক হিসেবে দেখাতে হবে যে আমি 5 বছরের জন্য হাইকোর্টের জাজ ছিলাম। সেকেন্ড, যদি এটা না থাকে, এটা যদি না থাকে তাহলে তাকে দেখাতে হবে যে সে 10 বছর ধরে হাইকোর্ট বা পরপর হাইকোর্টে উকিল, অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে। জাজ এবং অ্যাডভোকেটের মধ্যে তফাৎ নিশ্চয়ই বুঝতে পারছো। জাজ মানে যে বিচার দেবে, সামনে বসে থাকে, অর্ডার 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 যে বলবে সে হচ্ছে জাজ, আর বিচারক হচ্ছে যে নিচে উকিল হিসেবে কারুর হয়ে পক্ষে বিপক্ষে লড়াই করে, তাকে উকিল বলা হয়। তো 10 বছর ধরে তাকে দেখাতে হবে যে সে হাইকোর্টের উকিল ছিল। এবং এগেন এটা সেম যে একটা হাইকোর্টেই 10 বছর দেখাতে হবে এরকম নয়, হয়তো সে তার পুরো কেরিয়ারে, পুরো জীবনে 5টা হাইকোর্ট মিলিয়ে টোটাল 10 বছর কাজ করেছে দেখালো, তাহলেও হবে। তাহলে প্রথমটা যদি না থাকে, এটা তো অবশ্যই হতে হবে, প্রথমটা যদি না থাকে তাহলে এটা দেখাতে হবে। আর একটা অপশন রয়েছে, যদি রাষ্ট্রপতি মনে করে, বললাম যে প্রথমেই বলে এসেছি যে রাষ্ট্রপতির হাতে আলটিমেট পাওয়ার রয়েছে। রাষ্ট্রপতি যদি কোনো একজন ব্যক্তিকে মনে করে যে একজন খুব ভালো আইনবিদ এবং এ জাজ হওয়ার মতো যোগ্য, ঠিক আছে, সুপ্রিম কোর্টে জাজ হওয়ার মতো যোগ্য, তাহলে তাকে রাষ্ট্রপতি সেই পদে বসাতে পারে। তখন তাকে এটাও না থাকলে, এই দুটো না থাকলেও হবে, কিন্তু যদি রাষ্ট্রপতি মনে করে যে হ্যাঁ সে এই ক্ষেত্রে যোগ্য, তাহলে তাকে বসাতে পারে। ওকে, এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যোগ্যতা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা রয়েছে না, আলাদা কোনো যোগ্যতা নেই, এই যোগ্যতা যেটা রয়েছে সেটাই হবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে কোনো মিনিমাম এজ নেই, যে 26 বছর হতে হবে, 25 বছর হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এখানে তার কেরিয়ার দেখে, সে কত বছর কাজ করেছে এই দেখে তাকে রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারেন। নেক্সট হচ্ছে শপথ। শপথ নেওয়ার মানে যে জাজ হিসেবে, বিচারক হিসেবে নিযুক্ত হবে, তাকে প্রথমে শপথ নিতে হবে। শপথ নেওয়া হবেন রাষ্ট্রপতি। যদি কোনো কারণে রাষ্ট্রপতি না থাকেন বা রাষ্ট্রপতি মনে করেন অন্য কাউকে দিয়ে নেওয়া হবেন, তাহলে রাষ্ট্রপতি যদি অন্য কাউকে মনোনীত করে দেন যে আমার হয়ে এই ব্যক্তিটা সুপ্রিম কোর্টের যে জাজ বা প্রধান বিচারপতি তার শপথ নেবে, তাহলেও হতে পারে। ঠিক আছে, তো মনোনীত কোনো ব্যক্তিও হতে পারে, কিন্তু মেন কাজ হচ্ছে রাষ্ট্রপতির সামনে শপথ নেবে। নেক্সট, বেতন ভাতা, সুযোগ সুবিধা, ছুটি, পেনশন, এগুলো প্রত্যেকটা করবে পার্লামেন্ট। এখানে প্রেসিডেন্টের আর কিছু করার নেই। প্রেসিডেন্ট শুধু নিয়োগ করতে পারে, কিন্তু তার কাজের জন্য সে কি কত স্যালারি পাবে, কি সুযোগ সুবিধা পাবে, সেগুলো ঠিক করবে পার্লামেন্ট। এখন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাইনে হচ্ছে 2,80,000 পার মান্থ, আর যারা নর্মাল বিচারক তাদের মাইনে হচ্ছে 2,50,000 পার মান্থ। এবার এটা চেঞ্জ হতে পারে যদি পার্লামেন্ট মনে করে, সংসদ যদি মনে করে তখন। নেক্সট হচ্ছে মেয়াদ এবং অপসারণ। নর্মাল মেয়াদ হচ্ছে 65 বছর। যদি 65 বছর হয়ে যায় তাহলে সে তার পদ ছেড়ে দেবে, প্রধান বিচারপতি হোক বা নর্মাল যারা বিচারক রয়েছে সবার ক্ষেত্রে 65 বছর তার রিটায়ারমেন্ট এজ। যদি কোনো একজন বিচারক মনে করেন যে তিনি তার আগে তার পদ থেকে সরে যাবেন, তাহলে তিনি করবেন কি, রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন, রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র দেবেন, দিয়ে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতি তাকে নিয়োগ করছে, সেম উল্টো দিকে তার যদি পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতিকেই তিনি চিঠি লিখবেন। এই দুটো ছাড়াও, এই দুটো গেল, এছাড়াও আর একটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে পার্লামেন্ট, সংসদ চাইলে সুপ্রিম কোর্টের যে বিচারপতি বা প্রধান বিচারপতি তাদেরকে সরিয়ে দিতে পারে। কিন্তু এই প্রসেসটা একটু লেন্দি প্রসেস এবং জটিল প্রসেস। সহজে এটা খুব মানে এরকম নয় যে একটা নর্মাল বিল পাস হলো, একজন বিচারককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এরকম ভাবে হবে না। তো পার্লামেন্ট একটা প্রপার সিস্টেমের মাধ্যমে বিল পাস করে বা একটা মোশন পাস করে সেই বিচারককে সরানোর একটা নির্দেশ রাষ্ট্রপতিকে দিতে পারে। আর যদি রাষ্ট্রপতির কাছে এইরকম ভাবে প্রপার সিস্টেমের মাধ্যমে কোনো এরকম সুপারিশ আসে, তাহলে রাষ্ট্রপতি বাধ্য সেই জাজকে সরিয়ে দিতে। এবার এই প্রসেসটা যেটা, সেটা সম্পর্কে একটু জানতে হবে, এটা ইম্পর্টেন্ট এবং একটু লেন্দি প্রসেস। প্রথম কি দেখলাম, পার্লামেন্টে একটা বিল পাস করতে হবে, এবং ফার্স্ট যেটা বলা হয়েছে যে যদি কোনো জাজকে সরাতে হয়
যদি কোনো বিচারপতিকে সরাতে হয়, কোনো যে অধিবেশনে সেই বিলটা পাস হচ্ছে, মানে যে বিলটা নিয়ে কথা হচ্ছে, সেই বিলটা সেই অধিবেশনের মধ্যেই কমপ্লিট করতে হবে, একই অধিবেশনের মধ্যে হতে হবে। অর্থাৎ কোনো একটা অধিবেশন চলছে এখন, সেইটার মধ্যেই বিলটাকে পাস করিয়ে তা কমপ্লিট করতে হবে। এই যে অধিবেশন, সেটার থেকে পরের অধিবেশনে গিয়ে আমরা ফাইনালি পাস করাবো, চলবে না। ফার্স্ট এটাই বলা রয়েছে। এবং এই যে বিলটা প্রপার পাস করার পরেই রাষ্ট্রপতি বিচারককে অপসারণ করাতে পারেন। কি এবার সিস্টেম কি? প্রথম হচ্ছে এই ব্যাপারটা প্রতিটা হাউসে, দুটো হাউসে, আমাদের পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা, দুটো হাউসে আলাদা আলাদা করে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা স্পেশাল মেজরিটিতে পাস করতে হবে। ইচ হাউসে, দুটো হাউসেই আলাদা আলাদা করে। এর জন্য কোনো জয়েন্ট সিটিং হবে না, এর জন্য ডাইরেক্ট দুটো হাউসের আলাদা আলাদা, দুটো হাউসে স্পেশাল মেজরিটিতে, বিশেষ সংখ্যাগরিষ্ঠতাতে এই মোশনটা পাস করতে হবে। এবার এই স্পেশাল মেজরিটি বা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা জিনিসটা কি? একটা হাউসে যতজন মেম্বার ততজনেরই সাইন দরকার। লোকসভায় যদি এটা প্রথমে উঠলো, ধরো লোকসভাতে যতজন মেম্বার তার প্রত্যেককে সাই দিতে হবে, প্রত্যেককে এখানে সাইন মানে সায় দিয়ে জানাতে হবে যে হ্যাঁ আমরা প্রত্যেকেই চাই যে বিচারপতিকে সরানো। সেম ভাবে এখানে পাস হওয়ার পর, রাজ্যসভায় পাস হওয়ার পর সেটা যাবে লোকসভা, বা লোকসভাতে পাস হওয়ার পর যাবে রাজ্যসভাতে। সেখানেও যতজন মেম্বার রয়েছে প্রত্যেককে এটাতে অ্যাকসেপ্ট করতে হবে। কোনো একটা হাউস পাস করিয়ে দিল, সেকেন্ড হাউস পাস করালো না, হবে না। তো বিশেষ সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে এটাই যে সেই হাউসের যতজন মেম্বার রয়েছে ততজনেরই সমর্থিত এটা হতে হবে, অর্থাৎ সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে। এইটা হচ্ছে সিস্টেম। এবার এই সিস্টেমের মধ্যেও আরো কিছু ব্যাপার রয়েছে। ফার্স্ট, কোনো একটা হাউসে এই বিলটা উঠবে, ধরা যাক আমাদের উদাহরণ অনুযায়ী লোকসভাতে উঠবে, এটা হতে পারে রাজ্যসভা থেকেও শুরু হতে পারে, যে কোনো হাউস থেকে শুরু হতে পারে, কিন্তু ধরলাম সুবিধার জন্য লোকসভা থেকে উঠবে। প্রথমে কি হবে? এই মোশনটা তোলার জন্য লোকসভাতে 100 জন মেম্বারকে সাইন করে ফার্স্টে জানাতে হবে যে হ্যাঁ, কাকে জানাবে? লোকসভার যিনি স্পিকার, লোকসভার হেডকে স্পিকার, লোকসভার যে স্পিকার তাকে জানাবে যে আমরা চাইছি যে সুপ্রিম কোর্টের এই XYZ যে বিচারপতি রয়েছে তাকে সরিয়ে দিতে। স্পিকারকে বলবে। স্পিকার এই বিলটা ওঠার সঙ্গে সঙ্গে, মোশনটা আসার সঙ্গে সঙ্গে সে চাইলে সেটাকে রিজেক্ট করে দিতে পারে। যদি না রিজেক্ট করে, সে যদি বলে যে ঠিক আছে চলুক, তাহলে একটা 3 জন মেম্বারের কমিটি তৈরি করা হবে। 3 জন মেম্বারের একটা কমিটি তৈরি করবে কে? স্পিকার, লোকসভার মধ্যে। এখানে কে কে থাকবে? একজন থাকবে হচ্ছে চিফ জাস্টিস বা আদার জাজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা কোনো একজন জাজ থাকবে এই 3 মেম্বারের মধ্যে। একজন হচ্ছে হাইকোর্ট থেকে থাকবে, আইদার চিফ জাস্টিস বা নর্মাল জাজ, যে কোনো একটা হাইকোর্টের, ভারতের যে কোনো একটা হাইকোর্টের থেকে চিফ জাস্টিস বা নর্মাল একজন জাজ থাকবে। প্লাস 3 নম্বর যে মেম্বার, তিনি একজন আইন সম্পর্কে যে পণ্ডিত ব্যক্তি, সে থাকবে। তো এইরকম 3 জন ব্যক্তি মিলে একটা কমিটি তৈরি করবে। কমিটির কাজ কি হচ্ছে? কমিটির কাজ হচ্ছে এই যে মোশনটা তোলা হয়েছে সেটা আদেও সঠিক কিনা, যে বিচারককে সরানোর কথা হচ্ছে সে সঠিক দোষী কিনা সেইটা বিচার করবে। ধরো এই 3 মেম্বারের যে কমিটি, তারাও বলে দিল হ্যাঁ যে বিচারকের কথা বলা হচ্ছে সে সত্যিই দোষী। তারপরেও হবে ভোট। ভোটে কি হবে? ভোটে যতজন মেম্বার রয়েছে তারা যদি ফাইনালি সমস্ত মেম্বার সাইন করিয়ে এটা বলে যে হ্যাঁ আমরাও চাইছি একে সরাতে, তাহলে সেই বিলটা এই হাউসে পাস হবে। এই হাউসে পাস হওয়ার পর আবার চলে যাবে সেকেন্ড হাউসে। আমাদের উদাহরণ অনুযায়ী লোকসভায় হয়েছিল, এবার রাজ্যসভাতে যাবে। রাজ্যসভাতে সেম এই ব্যাপারটা হবে, সেম 3 জন মেম্বার কমিটি হবে, সেম ভোট হবে। তারপরে যদি ফাইনালি পাস হয় তাহলে গিয়ে সেটা আলটিমেটলি পাস হবে, প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট জাজকে সরিয়ে দেবে। আরেকটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে লোকসভার ক্ষেত্রে বলেছিলাম 100 জন মেম্বার হচ্ছে শুরু করার জন্য 100 জন মেম্বারের সাপোর্ট লাগবে। সেটা যদি রাজ্যসভা থেকে শুরু হয়, এই প্রসেসটা যদি প্রথমে রাজ্যসভা থেকে শুরু হয়, সেখানে 50 জন মেম্বার লাগবে।
তো বোঝা যাচ্ছে এই যে সিস্টেমটা সেটা একটা খুব কঠিন জটিল প্রসেস, সহজ ব্যাপার নয়, এবং এইরকম ভাবে কোনো জাজ এখনো পর্যন্ত রিমুভ করা হয়নি, কোনো পার্লামেন্টে কোনোদিনই এরকম পাস হয়নি। আর জাজদেরকে এইভাবে অপসারণ করানোর জন্য দুটো কথা বলা রয়েছে, যে এই দুটো যদি হয় তাহলেই একমাত্র এই যে প্রসেসটা সেটা চালানো যাবে। কি কি? একটা হচ্ছে অসদাচরণ আর একটা হচ্ছে অক্ষমতা, মিসবিহেভিয়ার আর ইনক্যাপাসিটি। এবার এই মিসবিহেভিয়ারের মধ্যে মিসবিহেভিয়ার কাকে বলা হবে, কি করলে বলা হবে যে এটা মিসবিহেভিয়ার হয়েছে, অসদাচরণ হয়েছে, সেই সম্পর্কে পার্লামেন্ট আমাদের সংবিধানে কিছু বলা নেই। অক্ষমতা ইনক্যাপাসিটি সম্পর্কে সংবিধানে বলা নেই, জাস্ট এই দুটো শব্দ বলা রয়েছে যে মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি থাকলে তাহলে তাকে সরানো যেতে পারে, এবং এই হচ্ছে প্রসেস। বোঝা গেল? এই প্রসেসটা আশা করছি তো বোঝা যাচ্ছে। আর সেই সাথে সাথে যদি তোমাদের ভালো লাগে, এই অবধি ক্লাস এখনো পর্যন্ত ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। নেক্সট যে জিনিসটা বুঝতে হবে, কয়েকটা টার্ম রয়েছে সেইগুলো সম্পর্কে। ভারপ্রাপ্ত মানে অ্যাক্টিং, অ্যাডহক যার কোনো বাংলা হয় না অ্যাডহক, এবং অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড জাজ। অ্যাক্টিং চিফ জাস্টিস, ফার্স্ট হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস কাকে বলা হয়। নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে ভারপ্রাপ্ত, তাকে ভার দেওয়া হয়েছে কিছুদিনের জন্য তার এই পদটাকে সামলানো। কি কারণে হতে পারে? কোনো কারণে প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকেন, ঠিক আছে, কোনো কারণে যদি প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন, তখন কি সুপ্রিম কোর্টের কাজ হবে না? হতেই পারে বিচারপতি অসুস্থ হয়ে পড়লেন বা তিনি ছুটি নিলেন বা কিছু হলো, তখন কি সুপ্রিম কোর্টের কাজ হবে না? অবশ্যই হবে। তখন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা রয়েছে যে সুপ্রিম কোর্টের যারা অন্যান্য বিচারপতি রয়েছেন, বাকি যারা 33 জন রয়েছেন, তাদের মধ্যে থেকে একজনকে যতদিন না প্রধান বিচারপতি ফিরে আসছেন ততদিন অব্দি তাকে ভারপ্রাপ্ত বিচারক হিসাবে, মানে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পারে। কার ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতির। একমাত্র এটা করতে পারে রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে জোর দিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, প্রেসিডেন্টের এটা ক্ষমতা রয়েছে। নেক্সট হচ্ছে কি অ্যাডহক জাজ। অ্যাডহক জাজ মানে কি? একটা সুপ্রিম কোর্টের যে কাজ সেটা চালানোর জন্য একটা কোরাম দরকার লাগে। এই কোরাম জিনিসটা কি? কোরাম হচ্ছে একটা ন্যূনতম সংখ্যা, যে সংখ্যাটা না থাকলে এই সুপ্রিম কোর্টের যে কাজ সেটা চলতে পারে না, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের যদি মিনিমাম যে কোরাম না থাকে, কোনো একদিন ধরো এরকম কোরাম ফুলফিল হলো না, তাহলে কি সেই দিন সুপ্রিম কোর্টের কাজ হবে না? না, এরকম ব্যাপার না। হতেই পারে যে অধিকাংশ যারা জাজ রয়েছে তারা ছুটি নিয়েছে, হতেই পারে এরকম। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি অন্যান্য হাইকোর্ট থেকে ধরে নিয়ে আসবেন, জাজদের ধরে নিয়ে আসবেন, যে আজকে কাজ হচ্ছে না বা এই কয়েকদিন কাজ হওয়ার সম্ভাবনা নেই, এতজন ছুটি নিয়েছে, চলো নিয়ে আসো অন্যান্য হাইকোর্ট থেকে জাজ নিয়ে আসো, কলকাতা হাইকোর্ট থেকে, দিল্লি হাইকোর্ট থেকে, যে 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 হাইকোর্ট রয়েছে সব থেকে যাকে যাকে মনে করবে প্রধান বিচারপতি নিয়ে আসতে পারবে। তাহলে কে নিয়ে আসতে পারছে? অ্যাডহক জাজকে নিযুক্ত করতে পারছে প্রধান বিচারপতি। ইম্পর্টেন্ট, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস এটা করতে পারে। ওকে, তো এটা কখনো হয় যখন কোরামের অভাব থাকে। কোরাম মানে হচ্ছে ন্যূনতম সংখ্যা। আর একটা হচ্ছে কি অ্যাডহক হয়ে গেল, এই যে সিস্টেমটা এটাকে বলে, এই যারা অন্যান্য হাইকোর্ট থেকে এসে এই কাজটা করছে তাদেরকে অ্যাডহক জাজ বলা হয়। এটা হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি। কোন একজন সুপ্রিম কোর্টের বিচারক সে রিটায়ার করে গেছে, তার বয়স হয়ে গেছে, সে রিটায়ার করে গেছে, কিন্তু কোনো ইম্পর্টেন্ট কেস রয়েছে বা কোনো কারণ রয়েছে, বিশেষ কোনো কারণ রয়েছে, সেই জন্য তাকে দরকার, তখন এই ক্ষমতাটা রয়েছে প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি কি করতে পারে? সেই রিটায়ার্ড জাজকে বিশেষ কারণে ফিরিয়ে আনতে পারে এতে সুপ্রিম কোর্টে। এবার যে রিটায়ার্ড জাজ, যে অবসরপ্রাপ্ত বিচারপতি, সে হতে পারে সুপ্রিম কোর্টেরও বিচারপতি হতে পারে, হাইকোর্টেরও বিচারপতি হতে পারে। বেসিক্যালি সে অবসর নিয়ে নিয়েছে, তাকে ফিরিয়ে আনতে পারে প্রধান বিচারপতি। এগেন কে করতে পারে? প্রধান বিচারপতি। এখান থেকে ইম্পর্টেন্ট কি শিখলাম? যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, অ্যাক্টিং চিফ জাস্টিস নিযুক্ত করতে পারে হচ্ছে রাষ্ট্রপতি, বাকি অ্যাডহক এবং অবসরপ্রাপ্ত যে জাজ তাদেরকে নিযুক্ত করবে কে? হচ্ছে প্রধান বিচারপতি। ওকে, একটা ছোট পয়েন্ট, সেটা হচ্ছে এইটা করার জন্য
অবসরপ্রাপ্ত যে বিচারপতি তাকে নিয়োগ করার জন্য প্রধান বিচারপতি একবার আমাদের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করে নেবে, মানে প্রেসিডেন্টকে একবার জানিয়ে রাখবে যে হ্যাঁ আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, প্রেসিডেন্ট যদি হ্যাঁ বলে তাহলে এটা করতে পারবে। নর্মালি জিজ্ঞেস করলে বা পারমিশন চাইলে দিয়ে দেওয়া হয়, তো প্রেসিডেন্টকে এটা একবার জিজ্ঞেস করতে হবে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই যাকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত করা হচ্ছে তার সেই যোগ্যতা থাকা প্রয়োজন রয়েছে, অর্থাৎ আমরা প্রথমে যে যোগ্যতা পড়ে এসেছি সেই যোগ্যতা থাকতে হবে, যদি না থাকে তাহলে তাকে এরকম জায়গাতে নিয়ে আসা সম্ভব নয়। ওকে, অ্যাডহক জাজের ক্ষেত্রে বা ভারপ্রাপ্ত বিচারকের ক্ষেত্রে বা অবসরপ্রাপ্ত বিচারক যাদের নিযুক্ত করা হচ্ছে তাদের ক্ষেত্রে নর্মাল যা সুযোগ সুবিধা যা যা ক্ষমতা রয়েছে সমস্ত ক্ষমতা পাবে। অর্থাৎ একজনকে যদি অ্যাক্টিং চিফ জাস্টিস নিযুক্ত করা হয়, এমনি নর্মাল চিফ জাস্টিসের যা যা ক্ষমতা রয়েছে সে যে কদিন সেই পদটাতে থাকবে সেই কদিন সেই সেম ক্ষমতার অধিকারী হবেন। আশা করছি এই অবধি যে আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সহজ লেগেছে। আমি বাকি যেটুকু অংশ রয়েছে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি সেই ক্লাসটা আপলোড করব, এবং তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং একটা শেয়ার অবশ্যই করো, এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, বা টেলিগ্রামে সার্চ করো দ্য জিকে একাডেমি, সেখানে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।